এখানে দেখো, এখানে বলছে যে এই পর্যন্ত যা বললাম, মানে বোঝা যায় একটু আগে যে ডিসকাশন গুলো করছে পল্লী হুম। সম্পদ মানে পল্লী সাহিত্য নিয়ে, তো সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। ঠিক আছে, এটা একটু আন্ডারলাইন করে রাখো, প্রাচীন সম্পদ, এটা এমসিকিউতে আসে। তো পল্লী বলছে যে প্রাচীন। এটা তো প্রাচীন সম্পদ, এগুলো আমাদের ছড়া, কবিতা, উপকথা, তারপরে গল্প, তারপরে নাচ, যেগুলোর কথা বললো সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। কিন্তু এমন না যে পল্লীর নতুন কোনো সম্পদ নাই বা নতুন সম্পদ সৃষ্টি হচ্ছে না, নতুন ধারার সাহিত্য পল্লী সৃষ্টি করছে না, ব্যাপারটা এরকম না, আরো সৃষ্টি হচ্ছে। তো বলছে যে হ্যাঁ, পরের লাইনে বলছে যে সাহিত্যের ভান্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নাই। তার মানে আমরা আগে যেগুলো দেখে আসছে সেগুলো পল্লীর প্রাচীন সম্পদ, সেগুলো নিয়ে তো আমাদের পল্লী সাহিত্য সমৃদ্ধ হয়ে আছেই, কিন্তু মানে আমাদের নতুন সম্পদের অভাব নেই, যেটা আমরা সাহিত্য জগতে পল্লী সাহিত্য অবদান অবদান রাখতে পারবে। তো এখন দেখো, নতুন সম্পদ বলতে কোন মানে? নতুন সম্পদ বলতে প্রতিনিয়ত সৃষ্টি হয়ে যাচ্ছে। গ্রামে? হ্যাঁ, এটা প্রতিদিনই সৃষ্টি হচ্ছে একটা মানে এই যে মনে করো যে হচ্ছে এই কৃষকগুলা, জেলেগুলা, এগুলো মনে করো মনের সুখে একটা গান গেয়ে ফেলছে প্রতিদিন, এটা এদের আগের গান যে গাচ্ছে ব্যাপারটা এরকম না, এটা মন যা চাচ্ছে একটা কিছু করে ফেলছে, এটাই একটা সাহিত্য হিসেবে রূপ নিচ্ছে। এখন হচ্ছে আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য আছে তা 15 আনা হচ্ছে শহরের সাহিত্য। এখন আমরা বাংলা সাহিত্য বলতে যে জিনিসগুলো বুঝি তার মধ্যে বেশিরভাগ 16 আনা, 16 আনা, 16 আনা আমরা বলি যে 16 আনায় 1 টাকা। তো 15 আনা, হুম। 15 আনা মানে ম্যাক্সিমাম, মানে 16 আনার মধ্যে 15 আনাই শহরের সাহিত্য। আমরা বাংলা সাহিত্য বলতে এখন যে সাহিত্যগুলোকে চর্চা করি, যেই যেই সংস্কৃতি চর্চা করি, তার মধ্যে শহুরে সাহিত্যই হচ্ছে বেশি। এই যে শহুরে সাহিত্য, তার মধ্যে পল্লীর কোনো ধরা আঁচ নেই বা পল্লীর কোনো সংস্পর্শ নাই। সাধু ভাষায় বলতে গেলে শহুরে নাগরিক সাহিত্য সাহিত্য। বলতে? শহুরে সাহিত্য। শহুরে সাহিত্য বলতে এখানে পল্লী মানে গ্রামের কোনো গ্রামের সংস্পর্শতা নাই, এটুকু তো বুঝতে পারা উচিত। মানে এখানে গ্রামের সংস্পর্শ নেই, গ্রামের জীবন গাথা নাই, গ্রামীণ মানুষের সাথে বুঝছি। সম্পর্কিত কোনো সাহিত্য নাই, বা গ্রামীণ আচ্ছা। জীবনের কোনো ধারা প্রবাহ নাই। তো শহুরে সাহিত্যকে সাধু ভাষায় কি বলে? নাগরিক সাহিত্য। এটা এমসিকিউতে আসে, দাগে রাখো। নাগরিক সাহিত্য। আচ্ছা। আচ্ছা, সে সাহিত্যে আছে রাজা রাজরার কথা, বাবু ববির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেওয়ার কথা। তো এখন বলছে যে এখানে মানে আমাদের যে নাগরিক সাহিত্য আছে, নাগরিক সাহিত্যের মধ্যে এই জিনিসগুলো আছে, কিন্তু সেখানে পল্লীর জীবন গাথা, পল্লীর মানুষের জীবন, এই যে মনে করো যে হচ্ছে জেলে, কৃষক, তাঁতি, এদের জীবন গাথা নাই, বা তারা যেইগুলো সাহিত্যগুলো রচনা করছে সেইগুলোর কোনো সংস্পর্শতা এর মধ্যে নাই। তো এখন বলছে এসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। এসব জিনিস নিয়ে বা শহরের সাহিত্যের জিনিসগুলো নিয়ে বা শহরের জীবন প্রবাহ নিয়ে গল্প, উপন্যাস, নাটক আমরা রাশি রাশি লিখছি, মানে অনেক বেশি পরিমাণে লিখছি। কিন্তু আমাদের যেটা পল্লীর সমৃদ্ধ সাহিত্য আছে সেটাকে আমরা ভুলে যাচ্ছি। পল্লীর গৃহস্থ, কৃষকদের, জেলে, মাটি, মাঝি, মুটে মজুরের কোনো কথা তাতে নাই। সেটাই আমি যেটা বললাম সেটাই। তাদের সুখ দুঃখে, পাপ পুণ্যে, আশা আকাঙ্ক্ষার কথা নিয়ে কয়জন মাথা ঘামাচ্ছে? মানে তাদের একটা পল্লীর গ্রামীণ মানুষের জীবন নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা শহুরে হুম। জীবন নিয়ে সাহিত্য রচনা করছি, শহুরে মানুষের জীবন গাথা নিয়ে আমরা হচ্ছে মাথা ঘামাচ্ছি। আমাদের বিশ্ববরেণ্য কবি সম্রাট এবার ফিরাও মোড়ে আমার আবার পুরানো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন। আমাদের যে বিশ্ববরেণ্য কবি সম্রাটের কথা, মানে সম্ভবত এখানে রবি ঠাকুরের কথা বলছে। তিনি হচ্ছে এবার কার কথা? ফিরাও, রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এবার ফিরাও মোড়ে বলে পুরানো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন। মানে সেও, মানে যে আমাদের বিশ্ববরেণ্য কবি রবি ঠাকুর, সেও হচ্ছে পল্লী সাহিত্যটাকে ভুলে গিয়ে নাগরিক সাহিত্য নিয়েও নাগরিক সাহিত্য রচনা করা শুরু করছে। ধান গাছে তক্তা হয় কিনা এটা শহুরে লোকের জানা না থাকলেও, জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে অজানা রহস্য। ধান গাছের তক্তা, তক্তা বলতে মনে করো যে হচ্ছে ওই যে খাটের যে পায়া আছে সেটাকে মনে করো তক্তা বলে। তো এখন আচ্ছা। বা হচ্ছে দরজার সাথে যে বেড়ি থাকে ওইটাকে মনে করো তক্তা বলে। এখন বলছে ধান গাছের কাঠ দিয়ে তো তক্তা হয় না, অন্য গাছের কাঠ দিয়ে তক্তা হয়। ধান গাছের কাঠ দিয়ে হুম। তক্তা হয় কিনা এটা আমরা আমরা সাধারণ মানুষ সবাই জানি, কিন্তু ধানটা কোথায় জন্মাচ্ছে? পল্লী গ্রামে জন্মাচ্ছে, সেখানকার মানুষের জীবন নিয়ে আমরা জানি না। এই লাইনটাও একটু দেখো, ধান গাছে তক্তা হয় কিনা পল্লী এখন। গ্রাম বললেন কেন? পল্লী মানে তো গ্রাম। এটা মানে মনে করো যে কথার কথা বলছি, পল্লী মানে গ্রাম, এটা তুমি বোঝো, তুমি গ্রাম ইউজ করবা। এখন হচ্ছে ধান গাছে তক্তা হয় কিনা এটা শহুরে লোকেরা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। আমরা এটা জানি যে ধান গাছে তক্তা হয় না, ধান গাছের তো মানে কাঠই নাই, ধান গাছ তো একদম হুম। সরু, চিকন।
এটা আমরা জানি, কিন্তু এটা জন্মাচ্ছে যেই গ্রামে, সেই গ্রামের জীবন নিয়ে আমাদের কাছে এক অজানা রহস্য। সেখানে গ্রামে কি হচ্ছে, সেখানকার মানুষের জীবন ব্যবস্থা কেমন, তাঁতি জেলে কামার কুমোর এভাবে কিভাবে জীবন নির্বাহ করছে, সেটা আমরা কিছুই জানি না। সেটা ছিল আমাদের পল্লী সাহিত্যগুলোতে, কিন্তু সে সাহিত্য চর্চা আমরা করছি না, আমরা নাগরিক সাহিত্য বা শহুরে সাহিত্যের দিকে ঝুঁকে গেছি। পরের লাইনে বলছে হচ্ছে সেটা কারোর কাছে একেবারে পচা জঘন্য, আবার কারোর কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। মানে পচা জঘন্য বলতে সেটা আমাদের কাছে একদম জঘন্য, আমাদের কাছে বাজে, কারোর কাছে এটা একেবারে বাজে, আমাদের জানার কোনো ইন্টারেস্ট নাই এরকম। আবার কারোর কাছে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা, মানে কারোর কাছে সাহিত্যটা অনেক ভালো লাগছে, আবার কারোর কাছে অনেক খারাপ লাগছে। আমরা জানি না আমরা ওই সাহিত্যটা কেমন বা তাদের জীবন ব্যবস্থা কেমন সেটা আমরা জানি না। সেটা আছে আমাদের পল্লী সাহিত্যের মধ্যে। এখন এই পল্লী সাহিত্যটা আমাদের কারোর কাছে পচা জঘন্য, মানে আমরা অনেক বেশি পশ হয়ে গেছি, অনেক বেশি এলিট সমাজের হয়ে গেছি। আমাদের কাছে মনে হচ্ছে যে পল্লী সাহিত্য নিয়ে জানার কিছু নেই, এটা জঘন্য একটা লো ক্লাস সাহিত্য। আবার কারোর কাছে কি এটা অনেক মানে ভালো, আমাদের সংস্কৃতির একটা অংশ, এটা মনে করে তাদের কাছে এটা চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা, মানে তাদের কাছে একটা রহস্য আছে এটার মধ্যে বা আনন্দ আছে এটার মধ্যে। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন, কি করেই বা তার মুখ ছবিখানি আঁকবেন। মানে এখন তাদের কাছে, যাদের কাছে এটা একেবারে পচা জঘন্য, মুখার ছবি মানে মুখের ছবি, মুখের ছবি এবং মুখের অবয়ব এরকম বোঝায়। তো যাদের কাছে, আমাদের কাছে মানে যাদের কাছে এই পল্লী সাহিত্যটা একেবারে জঘন্য, তারা কিভাবে পল্লীর মর্মকথা জানবে? মর্মকথা বলতে তাদের জীবন কথা, ঠিক আছে, তাদের পল্লীর সারাংশ, মানে গ্রামের হচ্ছে সার কথা, গ্রামের জীবন ব্যবস্থা, নীতি আদর্শ, তাদের মানুষরা কিভাবে চলছে, সবকিছু মিলে বোঝাচ্ছে মর্মকথা। তো যাদের কাছে এটা একেবারে পচা জঘন্য, তারা পল্লীর মর্মকথা কিভাবে জানবে, কিভাবে বা হচ্ছে মুখের ছবি আঁকবে? আমাদের আজ জি। দরকার সৌর সাহিত্যের বালা খানার পাশে গেও সাহিত্যের জোর বাংলা ঘর তুলতে। বলছে যে আমাদের দরকার কি, আমাদের দরকার যে সৌর সাহিত্যের বালাখানার পাশে, বালা মানে একটা ছোট, বালা বলতে সম্ভবত ওই হচ্ছে ইয়েগুলা ঘর বোঝাই, মানে এটা বিশেষ কাজে ব্যবহৃত হয় এরকম, বালা ঘর এরকম। তো বলছে যে আমাদের যে আমাদের দরকার সৌর সাহিত্যের বালাখানার পাশে গেও সাহিত্যের, গেও সাহিত্য বলতে পল্লী সাহিত্য বা গ্রামের সাহিত্যকে বোঝাচ্ছে, জোর বাংলা ঘর তুলতে। বলছে যে আমাদের দরকার আমাদের সৌর সাহিত্য থাকুক, সৌরে সৃষ্টিকর্ম থাকুক, কিন্তু তার সাথে আমাদেরকে পল্লী সাহিত্যটাও হচ্ছে একই সাথে চর্চা করতে হবে। আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হতে চাচ্ছে। এখন আমরা অনেকেই লাইনটা আবার মানে বুঝলাম। ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন বলতে শহুরে সমাজকে বোঝাচ্ছে। আমাদের অনেকের মন এখন এই শহুরে সমাজের বাঁধন ত্যাগ করে গ্রামীণ সমাজ নিয়ে ভাবতে চাচ্ছে, অনেকে চাচ্ছে না আবার অনেকেই চাচ্ছে। এই যে লিখছে, আজ আমাদের অনেকের হাতে ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। মানে আমাদের অনেকের ইচ্ছা আছে যে আমরা এই শুধুমাত্র শহুরে সমাজ নিয়ে ইন্টারেস্ট না দেখায় আমাদের গ্রামীণ সমাজ বা গ্রামীণ সাহিত্য নিয়ে একটুখানি চিন্তা করবো, ইন্টারেস্ট দেখাবো। আহ, পরে বলছে যে তাদের জন্য আমাদের কিছু গড়া গাথার দরকার আছে। গড়া গাথা বলতে মানে আমাদের তাদের জন্য কিছু গাথা বলতে মনে করো যে একটা নির্দিষ্ট রচনা, মনে করো যে একটা গান হয় একটা গাথা হতে পারে, বা একটা লেখা একটা প্রবন্ধ একটা গাথা হতে পারে। তো তাদের জন্য আবার কিছু গড়া গাথার দরকার আছে, মানে এমন কিছু স্পেসিফিক শিল্পকর্ম দরকার যেখানে আমাদের হচ্ছে গ্রামের কথাও আছে আবার শহরের কথাও আছে। আমরা যদি শুধুমাত্র এক ধারাটা নিয়ে চিন্তা করি যে শুধুমাত্র পল্লী সাহিত্যটাই তাদের সামনে তুলে ধরবো, তাহলে সেটাও তারা পছন্দ করবে না। আবার হচ্ছে শুধুমাত্র যে শহুরে সাহিত্য বা শহুরে যে ইংরেজ লেখক লেখক আছে তাদের শিল্পকর্ম আমি তাদের সামনে তুলে ধরবো, সেটাও তাদের কাছে পছন্দ হবে না। এমন কিছু সাহিত্যকর্ম তাদের কাছে তুলে ধরতে হবে যে হচ্ছে যেখানে একই সাথে আমাদের পল্লী সাহিত্য আবার হচ্ছে গ্রামীণ সাহিত্য একই সাথে দরকার আছে। যেমন এই তোমার এই বইয়ে যেমন দেশি রাইটারের গল্পও আছে, আবার বিদেশি রাইটার বা অন্য এমন কিছু রাইটারেরও মানে আছে যারা হচ্ছে শুধুমাত্র শহর কেন্দ্রিক শিল্পকর্ম লেখে নাই। যেমন এই কপোতাক্ষ নদ নিয়ে দেখো, সে হচ্ছে দেশে ফিরে আসতে চাচ্ছে। আবার এমন অনেক গল্প গল্প কবিতাও হয়তো তোমার বই পাবা যেটাতে হচ্ছে শুধুমাত্র এই গ্রামীণ সমাজ নিয়ে না, মানে হচ্ছে ন্যাচারাল সমাজ কথাবার্তা লিখছে। এখন দেখো হুম। ইউরোপ আমেরিকা আজ এই প্রোলেটারিয়েট সাহিত্যকর্মে আদরের আসন পাচ্ছে। এই হচ্ছে প্রোলেটারিয়েট সাহিত্যকর্ম বলতে যে মনে করো যে মিক্সিং টাইপের যে সাহিত্যকর্ম, একই সাথে অনেক রকমের সাহিত্য এক জায়গায় করা আছে, এরকম একটা চটি বই যে হচ্ছে সবকিছুই সম্মিলিত ভাবে দেওয়া আছে। তো ইউরোপ আমেরিকা তো যেমন আছে, আমাদের
দেশেও হচ্ছে এটা পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবে? আমরা বলছি যে আমাদের দুই ধরনের সাহিত্যকর্ম একসাথে কম্বাইন্ড ভাবে দরকার, কিন্তু আমরা তো শহরের সাহিত্যটাকে এক জায়গায় রাখতে পারলেও পল্লী সাহিত্যটাকে এক জায়গায় রাখতে পারছি না, বা পল্লী সাহিত্যটাকে হচ্ছে সামনে তুলে ধরতে পারছি না। এটা বোঝাচ্ছে যে আমাদের কাছে সলিউশন আছে, যে দুই সাহিত্যকেই একসাথে করে কম্বাইন্ড ভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে তুলে ধরবো। কিন্তু আমরা শহরের সাহিত্যটাকে সহজে অ্যাভেলেবল পাচ্ছি, কিন্তু পল্লী বা গ্রামে কে যাবে, কে তাদের সাহিত্যকর্মগুলোকে তুলে নিয়ে আসবে কে? এরকম তো স্বেচ্ছাসেবী দল বা এরকম তো পৃষ্ঠপোষকতা আমরা পাচ্ছি না। তো বলছে এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তো বলছে যে আমরা যেই আমাদের যে পল্লী সাহিত্যের যে সম্পদগুলো আছে, এটা একটা সাধারণ সম্পদ, মানে আমাদের দেশের সকল মানুষের জন্য এটা উন্মুক্ত থাকা দরকার, বা সকলের জন্যই যাতে এটা সবাই একটা নর্মাল রিসোর্স হিসেবে ব্যবহার করে এখান থেকে তাদের জ্ঞান অর্জন করতে পারে, বা তারা তাদের হচ্ছে মনের পরিতৃপ্তি পেতে পারে, এরকম ব্যবস্থা থাকা দরকার। মানে আলো বাতাসের মতোই, মানে তোমার দেশের যদি একটা জিনিস থাকে, যেমন তোমার দেশে এখন মেট্রো রেল আছে, এটা তুমি একটা দেশের সাধারণ জনগণ হিসেবে একটা কাট করলে তুমি উঠতে পারবা, চড়তে পারবা, ব্যবহার করতে পারবা। তো দেশের ব্যবহারযোগ্য একটা সাধারণ সম্পত্তির মতো এই পল্লী সাহিত্য হওয়া দরকার, যেটা সবাই ইউজ করতে পারবে, সবাই পড়তে পারবে। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই। হ্যাঁ, এটা পড়ার সময় এমন কোনো থাকা যাবে না যে এই বইটা হিন্দু পড়তে পারবে বা এই গল্পটা শুধুমাত্র হিন্দু পড়তে পারবে, মুসলমান পড়তে পারবে না, এরকম কোনো কিছু থাকা যাবে না। তোমার দেশের এটা সাহিত্যকর্ম, তাই নাগরিক হিসেবে তোমার এইটা পড়ার রাইট অবশ্যই আছে। যেরূপ মাতৃস্তন্যে সন্তানেরই মাতৃর অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার আছে। এখন বলছে যে মাতৃদুগ্ধে সব সন্তানের সমান অধিকার, যদি দুইজন সন্তান থাকে, তিনজন সন্তান থাকে, সবারই রাইট আছে সেটা সেটা পান করার। কি সেরকম তোমার এই পল্লী জননী বা তোমার যেই গ্রাম বা দেশকে যেমন আমরা মায়ের সাথে তুলনা করি, সেখানকার যে সাহিত্যটা আছে, সেটা আমরা যদি হিন্দু মুসলমান সবাই সেই পল্লী জননীর সন্তান হই, তাহলে সে সাহিত্যকর্ম সব সন্তানেরই ব্যবহার করার অধিকার আছে। আমি এখানে কোনো রেস্ট্রিকশন লাগাতে পারবো না যে এই গল্পটা বা এই কবিতাটা শুধুমাত্র হিন্দুরা বা মুসলমানরা মুসলমানদের। পড়তে পারবে। ঠিক আছে, এই লাইনগুলো বুঝতে হবে। আর এই রেকর্ডিং গুলো দিছি পরীক্ষার আগে, যেন রেকর্ডিং দুটো অবশ্যই ওপেন করে দেখে যাবা, কারণ লাইন বাই লাইন যে বোঝাচ্ছে এটা এটা এরকম আর হয়তো একটু স্পিডে বাড়াইনি, একটু দেখে নিলাম, কিন্তু লাইন বাই লাইন এরকম বোঝানো আর কোথাও পাবা না। এখন বলছে যে এই বিরাট পল্লী সাহিত্য বাংলাতে ছিল, এক বিরাট পল্লী সাহিত্য বাংলাতে ছিল, তার কঙ্কাল বিশেষ এখনো কিছু আছে। হ্যাঁ, যখন আমাদের এই শুধুমাত্র আমরা পল্লী সাহিত্য নিয়ে ডিপেন্ড করতাম, তখন আমাদের শুধুমাত্র এই পল্লী সাহিত্যেরই এক সম্ভার ছিল, পল্লী সাহিত্যেরই একটা জগৎ ছিল। কিন্তু এখন আমরা সেটাকে সংরক্ষণ করতে না করতে এখন শুধুমাত্রই যেমন হচ্ছে কঙ্কাল পড়ে থেকে মাটির মধ্যে পুরো দেহ মনে করে পচে গেছে, ওরকম ভাবে পুরো পল্লী সাহিত্য পচে গেছে, এখন শুধু কঙ্কালটা পড়ে আছে। কারণ কি, সময় এবং রুচির পরিবর্তন, আমরা এখন এই পল্লী সাহিত্যটা আমাদের কাছে আর অতটা একসেপ্ট হচ্ছে না। এবং একসেপ্ট হচ্ছে না আরো একটা কারণ কি, যে গ্রামে গঞ্জে যারা এই পল্লী সাহিত্যটাকে স্বতঃস্ফূর্তভাবে রচনা করছে, তাদের কাছ থেকে সংগ্রহ করে আমাদের চোখের সামনে তুলে ধরার মতো কোনো পৃষ্ঠপোষক দল নেই, স্বেচ্ছাসেবক দল নেই, কিংবা হচ্ছে সরকারেরও এটা নজরদারিত্ব নাই। দেশে হাজারো সমস্যায় জর্জরিত। তো সেই সমস্যাগুলো শিক্ষা, বস্ত্র, অর্থনীতি, চিকিৎসা, এগুলোর দিকে সরকারকে বা প্রশাসনকে অনেক বেশি নজরদারিত্ব দিতে হচ্ছে। এত সময় নাই যে তোমাকে এখন আলাদাভাবে অর্থ মোতায়েন করে তোমাকে গ্রামে গঞ্জে লোক পাঠাবে যে তোমরা এসব করো। সাহিত্য বের করো। হ্যাঁ, তো সাহিত্য বের করো। তো সেই কারণে সময়ের পরিবর্তনে, রুচির পরিবর্তনে আমাদের কাছে এই জিনিসগুলো যদি প্রথমত গ্রহণযোগ্যতা কমে গেছে, দ্বিতীয়ত গ্রহণযোগ্যতা যদি থাকেও, তাহলেও এতটা সময় নাই যে আমরা গ্রামে গঞ্জে গিয়ে একদম ওই ঘরে ঘরে যাব, গিয়ে হচ্ছে সবকিছু করে নিয়ে আসবো। তো সেটাকে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে, অবশ্যই সেটা ধ্বংসের পথে দাঁড়িয়েছে। তো এখন বলছে যে নেহাত সেকেলে পাড়াগাঁয়ের লোক ছাড়া সেগুলো আর কেউ আদর করে না। তো এখন মনে করো যে কোথাও সেকেলে তোমার যদি এরকম হয় যে হচ্ছে আগে গ্রামে থাকতো, সেই পল্লী সাহিত্যের জগতের মধ্যে বেড়ে ওঠা একজন মানুষ, সে যদি এখন শহরে এসেও বাস করে, তার কাছে সেটা অনেক বেশি ভালো লাগবে। যেমন দেখবা যে অনেক একটা জেনারেশন গ্যাপ আছে, যে মনে করো যারা যারা 90s এর নায়ক নায়িকা, তারা এখনো যদি গান শুনতে বসে, সেই গানগুলোই শোনে। আমাদের সময়কে যে গানগুলো নতুন করে এখন মানে টিভিতে দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু তারা শোনে না। দেখবা যে যারা একদম পুরাতন দিনের নায়ক নায়িকা, তারা যদি এখন গান শুনে বা গান গায়, একটা স্টেজে গিয়ে যদি তারা গান গায়, তারা এই পুরাতন গানগুলোই কিন্তু গায়, তাদের সময়কারের গানগুলোই কিন্তু গায়। আমাদের সময় এখন যে গানগুলো আপডেট আমরা যে ইউটিউবে আসছে বা টিভি চ্যানেলে আসছে, এখনকার যুগের যেসব নায়ক নায়িকা, আপডেট নায়ক নায়িকা যেসব গানগুলো আছে, তাদের কিন্তু সেটা নিয়ে কোনো ঝোঁক নাই।
তো এখন মনে করো যে সেকেলে পাড়াগের কিছু লোক যদি এখন শহরে এসে বাস করতে থাকে, দেখবা যে তারা কিন্তু ওইগুলোই ওই ওই পল্লী সাহিত্যগুলো নিয়ে চর্চা করবে, তাদের তাদের মুখে ওই ছড়াগুলোই লেগে আছে। এমন না যে আমাদের বইয়ে এখন এই যে ইংলিশ মিডিয়ামের বইগুলোতে যেসব কবিতা পড়াচ্ছে তারা সেগুলো খুঁজে বের করে ওইগুলো নতুন করে দেখছে, এমনটা না। তাদের রুচির মধ্যে ওইটা মিশে গেছে, তারা ওইগুলোই, তারা শহরে বাস করলেও তারা হচ্ছে ওই পুরাতন দিনের ওই পল্লী সাহিত্য নিয়েই পড়ে আছে। জি। পরের লাইনে বলছে যে কিন্তু একদিন ছিল যখন নায়ের দড়ি মাঝি, নাই বলতে হচ্ছে নদী, দাড়ি মাঝি থেকে গৃহস্থের বোঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলেই আনন্দ উপদেশ, এগুলা আনন্দ উপদেশ উপদেশ বিলাত। মানে বলছে যে এখন সেটা রুচির পরিবর্তনে আমরা অনেকেই ব্যবহার করছি না, কিন্তু একটা সময় ছিল যে নায়ের বলতে নদীর, নদীর হচ্ছে দাড়ি মাঝি, দাড়ি মানে নৌকা, নৌকা মানে মাঝি থেকে শুরু করে গৃহস্থের বৌঝি বালক বুড়ো, মানে সব শ্রেণী পেশার মানুষ যারা গ্রামে বাস করত, সকলেই হচ্ছে পল্লী সাহিত্যগুলোকে নিয়ে আনন্দ উপদেশ বিলাত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক সার্থক হবে। নচেত এইগুলি কেবল ভুয়া, কেবল ফক্কিকার। এই ফক্কিকার মানেটা কি, এটা কিন্তু অঙ্গীকার পরীক্ষাতে মানে আসে। ফক্কিকার মানে এখানেই দেওয়া আছে, দাঁড়াও দেখি। ফক্কিকার মানে এই যে ফাঁকিবাজি। ফাঁকিবাজ। তো এই ফক্কিকার মানে কেটে আসে, এই যে এই কথাটা বলে যে নচেত এইগুলো সকল, এগুলো সকলই ভুয়া, এগুলো কেবল ফক্কিকার, এটার মানে কি? এই যেটা খতে আসে, বলে যে এটা ব্যাখ্যা করো। বলছে এগুলো কেবলই ভুয়া, কেবল ফক্কিকার বলতে বোঝাচ্ছে যে যদি এখন আমাদের আগ্রহ থাকে বা আমাদের যদি শুধু এটাকে ফিরিয়ে আনার মনোযোগ দিয়ে শোনো, যদি এভাবে আসে প্রশ্নটা এভাবে লিখবা, এগুলো সবগুলি ভুয়া, এগুলো কেবলই ফক্কিকার বলতে বোঝাচ্ছে যে পল্লী সাহিত্য মানে পল্লী সাহিত্য সংরক্ষণের দিকে যদি আগ্রহ প্রকাশ করা না হয়, তাহলে যে কোনো রকমের প্রচেষ্টা করা সেটা হচ্ছে ফাঁকিবাজি কিংবা ভুয়া। তো পরে এটা এক কথায় লিখে পরে লিখতে হবে যে হচ্ছে পল্লী সাহিত্য আজকে হচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে। এটা ধ্বংসের দ্বার প্রান্তে হয়ে যাওয়ার কারণ কি, যে হচ্ছে আমাদের রুচির পরিবর্তন বা সময়ের সাথে আমাদের হচ্ছে সময়ের পরিবর্তনে এইগুলো হচ্ছে সংরক্ষণের দিকে কারোর মনোযোগ নাই। তো জি। যদি হচ্ছে শুধুমাত্র এই সাহিত্যকে আমরা সম্পদ মনে করে রক্ষার দিকে এগিয়ে আসি কিংবা হচ্ছে সময় ব্যয় করি, তাহলেই এটা এই সংরক্ষণটা সম্ভব হবে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে এই পল্লী সাহিত্যটা তুলে ধরা সম্ভব হবে। তাছাড়া এটা একদম ভুয়া বা ফক্কিকার এরকম হবে। এখন দেখে এখানে হচ্ছে শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো পড়বা। তো এখানে টিকা যেটা আছে যে এইগুলো একটু পড়া লাগবে। ডক্টর দীনেশ চন্দ্র সেন কি হচ্ছে বাংলা সাহিত্যের গবেষক ও সাধক, ঠিক আছে? সাল এগুলো সব মনে থাকবে না, সালগুলো থেকে প্রশ্ন আসবে না, খালি এটুকু মনে রাখো, গবেষক এবং সাধক। তারপরে হচ্ছে আর একটা কি করে যে হচ্ছে 1334 বঙ্গাব্দে হচ্ছে বাংলা ভাষার সাহিত্য গ্রন্থে বাংলাদেশের লোক সাহিত্যের মর্যাদা ও গৌরব সাহিত্যের দরবারে তুলে ধরেন, এটা এই লাইনটা মনে রাখো। কোনটা? লাগাইছি দেখো। 1334। আচ্ছা। আচ্ছা, গেল। তারপরে এখন এই যে রোমারোলা কি, ফরাসি দেশের এই যে রোমারোলা যার কথা বললাম, সাহিত্যিক এবং দার্শনিক, তিনি হচ্ছে যা ক্রিস্তাব উপন্যাস তার অমূল্য কীর্তি। রোমারুলার এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা আসে পরীক্ষাতে, দাগায় রাখো। সবই পড়তে হবে কিন্তু এগুলো একটু স্পেশাল দাগায় রাখো। তা বলেন কোনটা বললেন? দাগানো আছে দেখো। জ্যাস, কি এটা? জ্যাস কৃত? যা ক্রিস্তফ। এটা কি? এটা কি জিনিসটা কি? উপন্যাস? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে মদিনা বিবি। মদিনা বিবি বলতে ময়মনসিংহ গীতিকে অন্তর্ভুক্ত লোকগাথা দেওয়ান মদিনার নায়িকা। এই মদিনা বিবি এটা এমসিকিউতে আসে। মদিনা বিবি ময়মনসিংহ গীতিকায় যে লোকগাথা আছে, অন্তর্ভুক্ত সে লোকালয় কোথায়? সে লোকগাথার নাম হচ্ছে দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা হচ্ছে লোকগাথার নাম, সেখানকার নায়িকা মদিনা বিবি হচ্ছে সেই লোকগাথার নায়িকা। আচ্ছা।
এবারে বলছে মনসুর বায়াতি। মনসুর বায়াতি বলতে হচ্ছে, মনসুর বায়াতি ওই সেম দেওয়ানা বদিনার লোকগাথার হচ্ছে প্রখ্যাত কবি। প্রখ্যাত বলতে বিখ্যাত। মনসুর বায়াতি হচ্ছে কবির নাম। আচ্ছা, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আচ্ছা এই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, এটা এটা বুঝতে তো কারোর বাকি নাই, কিন্তু এটা একটা আরব্য উপন্যাস থেকে আসছে, এটা মনে রাখতে হবে। ওই যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ ঘষা দিলে জিন বেরিয়ে আসে, ওইটা। ওই আলাউদ্দিন। হ্যাঁ। এই গল্পটার ঘটনাস্থল হচ্ছে চীন দেশ। এটা খুব ইম্পর্টেন্ট, এই পুরোটা ইম্পর্টেন্ট। চীন দেশ। আলাউদ্দিন নামের এক সাহসী তরুণ এক জাদুকরের বিস্ময়কর প্রদীপ লাভ করে। আলাউদ্দিনের এক গরিব দুঃখিনী মায়ের ছেলে। ঘষা দিলে মহাশক্তিধর দৈত্য এসে হাজির হতো। আলাউদ্দিনের আদেশ অনুযায়ী অলৌকিক কাজ করতে এভাবেই ধন সম্পদের অধিকারী হয় মায়ের দুঃখ ধরে। পুরোটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আলিবাবা 40 চোর। এটাও হচ্ছে আরব উপন্যাসের গল্প। এটাও এটাও মনে রাখতে হবে। গরিব ঠাকুরের আলীবাবা, ভাগ্যক্রমে পাহাড়ের গুহায়। এরও জীবনী পড়তে হবে এগুলার। বুঝলাম না জীবনী। জীবন দিয়ে আছে না আলাদা আলাদা আলীবাবার। এখানে কোথাও জীবনী নেই, এখানে সহজে হচ্ছে শর্টকাটে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, ওইগুলো পড়বা। বলছে গরিব কাঠুরে আলীবাবা ভাগ্যক্রমে পাহাড়ের গুহায় দস্যু দলের গুপ্ত ধন সম্পদের সন্ধান পায়। সেখান থেকে ধনরত্ন এনে সে বাড়িতে রাখে। তারপরে দস্যু দল মানে চোরের দলটা প্রতিশোধ নেওয়ার জন্য তার বাড়িতে আতিথ্য গ্রহণ করে। তা এখন বলছে আলীবাবা এবং তার বুদ্ধিমতী বাদী মর্জিনার সহায়তায় দস্যু দলকে কাবু করে। জাস্ট এইটুকু, মানে যদি শব্দ মানে হতে আসে লিখতে হবে। আচ্ছা। বুদ্ধিমতী বাদী বলতে সম্ভবত হচ্ছে তার ইয়েকে বোঝাচ্ছে, তার দাসীকে বোঝাই। আলীবাবার হচ্ছে দাসীকে বোঝায়, দাসীর নাম মর্জিনা। এই দেখো, আর বুদ্ধিমতী দাসী হচ্ছে মর্জিনা। ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের হচ্ছে বিশ্ববিখ্যাত ইংরেজ নাট্যকার এবং কবি উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার ছিলেন একজন নাট্যকার এবং কবি। যেগুলো আসে নাট্যকার এবং কবি। নাটকগুলোকে চার্লস ল্যাম্ব সহজ ভাষায় কিশোরীদের উপযোগী করে দিয়েছেন। মানে শেক্সপিয়ারের গল্পগুলোকে চার্লস ল্যাম্ব নামে একজন মানুষ, সে হচ্ছে কিশোরদের উপযোগী করে রূপান্তর করছেন। শেক্সপিয়ার যেই সব ইংলিশগুলো ইউজ করছেন সেগুলো অনেক হাই লেভেলের ইংলিশ। এমন কিছু বইও আছে আমি দেখছি, পড়ছি, যেগুলোর ইংরেজি আগামাথা কিছুই বুঝি না, বা পড়ে একটা লাইনের অর্থ একরকম মনে করি কিন্তু অর্থ আর একটা। তো কি চার্লস ল্যাম্ব কি করছে, যে কিশোর বয়সী যারা আছে তাদের যে ইংরেজির যে বেসিক নলেজ, তাদের উপর ভিত্তি করে সে সহজভাবে হচ্ছে ট্রান্সলেট করে দিছে, মানে ইংলিশ টু ইংলিশ, ইংরাজিটাকে ইংরাজিতে সহজ ভাষায় লিখে দিছে। সেটাকেই বলছে ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার। মানে শেক্সপিয়ারের গল্পটাকে ল্যাম্বস টেল যেভাবে হচ্ছে রূপান্তর করছে সেটাকে বোঝায়। প্রত্নতাত্ত্বিক বলতে বোঝায় পুরাতত্ত্ববিদ। মনে করো যে ভাঙা ধ্বংসাবশেষ বা দেশের যে পুরাতন ইতিহাস ঐতিহ্য, যেমন বলি যে হচ্ছে ওই যে সেই পাহাড়পুরের বৌদ্ধ বিহার, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা যে সংরক্ষণ করি প্রাচীন কালের মূর্তি, কয়েন, এগুলো কারা বের করে নিয়ে আসে? এগুলো হচ্ছে প্রত্নতত্ত্ববিদগণ গুলো বের করে নিয়ে আসে। তো এখানে বলছে যিনি প্রাচীন লিপি, মুদ্রা বা ভগ্নাবশেষ থেকে পুরাকালের তথ্য বের করেন। এই যে আমরা আগেকার যুগের মানুষের সংস্কৃতি কেমন ছিল কিভাবে বুঝছি, আগেকার যুগের মূর্তি, ধ্বংসাবশেষ, কয়েন, এগুলো যে মাটির নিচে আমরা পাচ্ছি, তারপরে তাদের ব্যবহৃত অলংকার, রাজা রাজরাদের বস্ত্র, অনেক কিছু মাটির নিচে তো আমরা পাচ্ছি। এগুলো দেখে আমরা তাদের সংস্কৃতি, তাদের সাহিত্য বা তাদের জীবন গাথা বা তাদের হচ্ছে জীবন যাপন কেমন ছিল সেটা ধারণা করতে পারছি। তো এটা এইগুলো বের করে কারা? এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক বের করে। ঠিক আছে। আচ্ছা, ফ্লোকলোর সোসাইটি কি? ফ্লোকলোর সোসাইটি উপরে বলছিলাম যে যারা হচ্ছে এই যে সংগ্রহের কাজটা করে, যে আমাদের পল্লী সাহিত্য সংগ্রহটা শহুরে সাহিত্যের সাথে পল্লী সাহিত্যটাকে একসাথে মিক্স করে আমাদের সামনে আনতে হবে। তো ওই ইউরোপ আমেরিকা দেশে, যে বলছিলাম ইউরোপ আমেরিকা, কালকে বারবার বলছিলাম লাইনটা কই, যে ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, তাকে বলে ফ্লোকলোর সোসাইটি। তারা কি করে, যে হচ্ছে এই গ্রামীণ যেই পল্লী সাহিত্যগুলো আছে সেগুলোকে সংগ্রহ করে তাদের নিজস্ব পৃষ্ঠপোষকতাতেই তারা হচ্ছে সেটা মানুষের সামনে তুলে ধরে। তো যারা করে তাদেরকে, তারা হচ্ছে ফ্লোকলোর সোসাইটির সদস্য। তখন বলছে সাহিত্য সমিতি লোক সাহিত্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত। উইলিয়াম থমস এ ফ্লোকলোর শব্দটির উদ্ভাবক। এটা উইলিয়াম শেক্সপিয়ার না, উইলিয়াম থমস। এই লাইনটা এটা এমসিকিউতে আসে।
আর এই সমিতি 1848 সালে লন্ডনে গঠিত হয়। আচ্ছা। আচ্ছা, আর একটা বলছে নৃতত্ত্ব। নৃতত্ত্ব বলতে বোঝায় মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। এটা ডিরেক্ট যে বিজ্ঞান তোমার বাংলা বইয়ের সায়েন্সের বইয়ের মতো বা ফিজিক্স কেমিস্ট্রির মতো এরকমও না, এটা অ্যানথ্রোপোলজি। এটা আসলে ভার্সিটি লেভেলে গিয়ে সাবজেক্টটা পাওয়া যায়, ঢাকা ভার্সিটিতেও মেবি এই সাবজেক্টটা আছে, যাই হোক। তো এটা বলছে যে মানুষের উৎপত্তি, মানুষের বিকাশ, যে মানুষ আসলো আদি সমাজ থেকে আমরা এখনকার যুগে আসলাম। তারপরে মনে করে যে তোমার বাংলা ভাষা আরো অনেকগুলো ভাষা চেঞ্জ হয়ে বাংলা ভাষায় রূপ নিছে, সাধু ভাষা, চলিত ভাষা সবকিছু কম্বাইন, মানে শেষ হয়ে আমাদের ভাষায় উদ্ভাবিত হয়েছে। মানে মানুষের উৎপত্তি এবং এই যে ধারাবাহিক ভাবে যুগের পর যুগ ধরে বিকাশ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে, এগুলো নিয়ে যে বিজ্ঞানটা বা বিজ্ঞানটা আছে বা জ্ঞানটা আছে, এটাকে বলে নৃতত্ত্ব। এটা যদি এমসিকিউতে আসে বা কতে আসে, যদি বলে নৃতত্ত্ব বলতে কি বোঝো, একদম হুবহু এই লাইনটাই লিখতে হবে, উৎপত্তি এবং বিকাশ এই দুটো কথা থাকা লাগবে। উৎপত্তি এবং বিকাশ এই দুটো কথাই থাকা লাগবে, দুটোর একটা কথা মিস গেলে মার্ক পাবা না এটাতে। তো বিজ্ঞান। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কে? সে ঠাকুরমার ঝুলি লিখছে যে, সেটা। তো সে কি? প্রখ্যাত শিশু সাহিত্যিক। দেখো কি কি বলছে, শিশু সাহিত্যিক, বাংলা লোককথা, লোকগাথা এবং রূপকথার রূপকথা, রূপকার। রূপকথা। এটা ইয়েতে আসে, বহুপদী সমাপ্তি সূচকে আসে। তার জন্ম হচ্ছে 1284 বঙ্গাব্দ, মৃত্যু 1363 সনে। বাংলার নানা অঞ্চল ঘুরে তিনি হচ্ছে রূপকথা, এই যে মানে ঠাকুরমার ঝুলি, এই গল্পগুলো জি। মূলত হচ্ছে এই মনে করো যে দাদি নানিরা তাদের নাতনিদেরকে এই ঘুম পাড়ানোর সময় যেসব গল্প বলতো বানায় ছানায়, সেইগুলো সেটাকেই বলা হয় এক জায়গায় করছে তিনি। এই যে তিনি বাংলার নানা অঞ্চল ঘুরে ঘুরে বহু পরিশ্রম করে এসব রূপকথা সংগ্রহ করছেন। মনে করে তিনি গ্রামে গ্রামে গেছে, গিয়ে এসব নাতি নাতনিদের কাছে সাথে বসছেন, বসে বলছে তোমার দাদি কি গল্প বলছে বলো। তাদের মুখে শুনে সেগুলো সে নোট ডাউন করছে, করে সে এই হচ্ছে ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝুলি গল্পের বই বানাইছে। এরকম পরিশ্রমের কাজ করছে সে। তো সেই গল্পটা নিজস্ব উদ্ভাবক না, সে মূলত সংরক্ষণের কাজটা করছে এবং আমাদের সামনে তুলে ধরার, এই কম্বাইন্ড ভাবে তুলে ধরার কাজটা করছে। জি। আচ্ছা, প্রবাদ বাক্য বলে কি, যে লোকমুখে বিশ্বাসযোগ্য জনশ্রুতি, যে নাচতে না জাননি উঠান বাঁকা, ঠিক আছে, এরকম যেসব কথা আছে সেগুলোকে বলে প্রবাদ বাক্য। খনা বলতে একজন হচ্ছে, খনার বচন, বচন মানে তো কথা, সেটা আমরা জানি। খনা একজন হচ্ছে জাতিশীর নাম, ভারতের প্রখ্যাত জাতিশীর নাম। তো মনে করো সে হচ্ছে গানের আকারে বিভিন্ন কথাবার্তা বলতো, এগুলো হচ্ছে, এটাই হচ্ছে বচন। এর মধ্যে উপদেশমূলক কথাবার্তাও আছে। এখন বলছে দেখো, বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষিতত্ত্ব বিষয়ে উপদেশমূলক খনার ছড়াগুলো অষ্ট থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত রচিত বলে ধারণা করা হয়। এই খনার বচনগুলো মনে করো যে হচ্ছে কৃষিতত্ত্ব নিয়ে লেখা বা কৃষিকাজ নিয়ে লেখা, জলবায়ু, কৃষিকাজ, এগুলো নিয়ে কথাগুলো ছিল। পরবর্তীকালে এগুলো অনেক ইয়েতে যাত্রাপালার মধ্যেও তো বচন ব্যবহার করে। তখন হচ্ছে তার জন্ম কোথায়? পশ্চিমবঙ্গের 24 পরগনায় জেলার অন্তর্গত মহকুমার দেউলিয়া গ্রামে তার নিবাস ছিল। আচ্ছা গেল। বালাম বলতে যে অনেকগুলো বালামে রচিত হয়েছে এরকম একটা কথা ছিল। বালাম বলতে বইয়ের খণ্ড বা বইয়ের পার্ট, ঠিক আছে। ভুয়ো আচ্ছা। দর্শন, আরেকটা কথা ছিল ভুয়ো দাঁড়ান। দর্শন। আচ্ছা, তারপর? তারপরে ভুয়ো দর্শন, ভুয়ো দর্শন বলতে বোঝাচ্ছে যে অনেক পড়া বা জানার মাধ্যমে, অনেক দেখাশোনার মাধ্যমে তুমি যে একটা জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করবে, এটাকে ভুয়ো দর্শন বলা হয়। প্রচুর তারপরে দেখা ও হচ্ছে, শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। আচ্ছা। আচ্ছা তারপরে হচ্ছে বালাখানা, বালাখানা বলতে প্রাসাদ বোঝায়, যে একটু আগে যেটা ছিল। প্রাসাদ, ও সরি, প্রাসাদ। প্রো কি এটা? প্রোলেট কি? প্রোলেটারিয়েট, প্রোলেটারিয়েট বলতে হচ্ছে যে সাহিত্যের মধ্যে অত্যাচারী শ্রমজীবী শ্রমজীবী মানুষের কথাগুলো আছে, প্রোলেটারিয়েট। আচ্ছা। আর ফকিকার মানে ফাঁকিবাজি, এটা তো দেখলাই। ফাঁকিবাজি। পাঠ জি। পরিচিতি আমার মনে হয় না আমার আলাদাভাবে বলার দরকার আছে, মূলত এখানে সংরক্ষণ বা হচ্ছে আমাদের যে পল্লী সাহিত্যের প্রতি মনোযোগী হতে বলা হয়েছে এটাই। এখন তোমার কাজ কি হবে, এই ভিডিওটাকে নতুন করে ফার্স্ট থেকে দেখা, দুইটা ভিডিও আছে, কালকে এটা একটা মনে হয় 38 মিনিট, আর আজকেরটা হয়তো 30 মিনিট বা 40 মিনিটের হবে। পুরোটা সুন্দর করে দেখা, পরীক্ষার আগে হোক এখন হোক, সেটাকে দেখে শেষ করা, রিভাইজ দেওয়া। আমি জি। রেকর্ডিংটা পাস দিই, যদি তোমার অন্য কোনো সমস্যা থাকে বের করো।
স্যার অঙ্কে ক্রমিক সমানুপাতিক তো ভুলে আচ্ছা গেছি আমি কি ভিডিও, অধ্যায়টা। আমি আজকে রেকর্ড ওপেন করি নাই নাকি করছি? আজকে 25 তারিখ না? আজকে 25, হ্যাঁ। স্যার, দাঁড়া 1 মিনিট। নাই নাকি করছি? স্যার হ্যাঁ, ওই যে ক্রমিক সমানুপাতিক এটা ভুলে গেছি অধ্যায়টা। পুরো 11 অধ্যায়? জি। আমি কি রেকর্ড করি নাই? আমার তখন চিন্তা হচ্ছে। স্যার, করছেন? ভিডিও ওপেনই হচ্ছে না, কিন্তু এখানে ভিডিও নেই। রেকর্ড মেবি হয় নাই, নাকি হয়েছে? আহ